প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। শেরিনা ওয়াহিদ আছি। প্রতিবারের মতো আপনাদের সাথে কথা বলবো শিল্প কারখানা খুলছে এই বিষয় নিয়ে। আমরা জানি যে একটি বিধি চলে এসেছে যে 1 আগস্ট থেকে আসলে শিল্প কারখানা খুলছে এবং এর জন্য আসলে এই করোনাকালীন সময়ে কি ধরনের প্রভাব পড়তে পারে, কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি, আমরা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকে আছেন শহীদুল আজিম, সহসভাপতি বিজিএমইএ থেকে, সাথে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, এবং আমাদের সাথে কিছুক্ষণ পরে যুক্ত হবেন রাশিদুল করিম মুন্না, সভাপতি বহুমুখী পাট পণ্য উৎপাদন ও রপ্তানিকারক সমিতি থেকে। সবাই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে আমাদের সাথে। যেহেতু কথা বলবো আমরা আসলে এরকম একটি সিদ্ধান্তর ব্যাপারে, শুরু করতে চাচ্ছি ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার সাথে একটু জানাবেন যে এই যে শিল্প এবং ব্যবস্থা পুনরায় যে খোলার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? গভর্নমেন্ট এটা আপনার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকে আমরা বিশ্বাস করি। কারণ হলো আপনার আমাদের যে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আমাদের যদি ধস নামে, তাহলে এটা আমরা বাংলাদেশের অর্থনীতি এটাকে এখন হজম করতে পারবো না। এটা কিন্তু বাস্তবতা। সেই ক্ষেত্রে সরকার এবং গার্মেন্টস এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এই ইন্ডাস্ট্রিগুলো আপনার গত 1-1.5 বছর ধরে তারা যে স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের এক্সপোর্টের যে স্ট্রিমটা ঠিক রাখছে, ইভেন অনেকগুলো সমস্যার ভিতরেও তারা কিন্তু এটা প্রমাণ করেছে। এবং এটা আরেকটা বিষয় হলো যে বায়ার যারা এনাদের কাছ থেকে জিনিস কেনে, তারা কিন্তু আপনার এগুলাকে তাদের যে নিজস্ব একটা প্রসিডিউর আছে, প্রটোকল আছে, কমপ্লায়েন্স প্রসিডিউর আছে, সেই কমপ্লায়েন্স গুলা কিন্তু এনারা মেনেই কিন্তু এটা ঠিক রেখেছেন। দিস মিনস দে হ্যাভ ক্রিয়েটেড দি ক্যাপাবিলিটি উইদিন দেয়ার সেলফ। এখন একটা প্রশ্ন আসতে পারে যে যে মুভমেন্টের কারণে, শ্রমিক ভাইদের যে মুভমেন্টের কারণে আপনার তাদের যে এটা অসুবিধা হবে কিনা, সেটা কিন্তু ইতিমধ্যে তারা ফ্যাক্টরির ভিতরে এগুলো প্র্যাকটিস করেছে এবং এটা আমাদের এন্টারপ্রেনিয়ারদের এটা রপ্ত হয়ে গেছে প্রসিডিউরটা, যে কারণে এটা সরকার এনাদের উপরে বিশ্বাস করতে পারে। উপরন্তু এই সমস্ত কলকারখানা যেমন জরুরি সার্ভিসে যারা আছে তাদেরকে ভ্যাকসিনটা ফার্স্ট দিয়ে দিতে হবে। এবং এক্ষেত্রে আমি অনুরোধ করব সরকারের যে যদি সরকার অন্যান্যদেরকে দিয়ে এদেরকে না দিতে পারে, সেই ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে অ্যাসোসিয়েশন আছে ওনারা যদি এটা ভাগ করে, এটার প্রাইস অত সমাজ ইনভলভমেন্ট না, সেই ক্ষেত্রে ওনারা যদি এই দায়িত্বটা নেয়, তাহলে 40 লক্ষ কর্মচারী যারা আছে তাদের দায়িত্ব যদি ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব ইন্ডাস্ট্রি বিজিএমই নেয়, ইন দ্যাট কেস এটা আরো মোর সিকিউরড হবে এবং দেশে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও সিমিলার ব্যবস্থা করা উচিত। এটা যেহেতু লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, টেক্সটাইল এবং গার্মেন্টসের যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেই লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো এটার আওতার মধ্যে আনা উচিত। তাহলে আমাদের অ্যাটলিস্ট যে এক্সপোর্টের যে লাইফ লাইন, সেটা কিন্তু আমাদের ঠিক থাকার মধ্যে দিয়ে আমরা একটা নিশ্চিত মানে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও আমাদের এটা একটা নিশ্চয়তা এবং আশাবাদ থাকে এবং সমগ্র জাতি এটাতে উপকৃত হবে। অপরদিকে আপনারা দেখেন যে টিকাগুলা যত তাড়াতাড়ি সম্ভব ইউনিয়ন লেভেলে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সরকার আমরা অনেক দিন থেকে অনেকে বলে এসেছিলেন এবং সেটা সরকার এখন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে টিকা তারা দিয়ে দিবে এবং দিয়ে দিলে এটাকে ফাস্টার কিভাবে করতে পারে সেটার ব্যবস্থা করা উচিত। এবং লঞ্চ, ট্রেন, স্টিমার, রেলওয়ে, আদার ট্রান্সপোর্টেশনের মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জাররা আসা যাওয়া করে, তাদেরকে উঠার আগেই তাদেরকে কিন্তু ওই সমস্ত জায়গায় মোবাইল আপনার ভ্যাকসিনেশন সেন্টার ক্রিয়েট করা উচিত এবং সেটা বাংলাদেশের এখন কিন্তু ক্যাপাবিলিটি হয়ে গেছে। আমাদের ডাক্তাররা প্রমাণ করেছে যে দে ক্যান ডেলিভার দি সার্ভিস। সেই ক্ষেত্রে ওনাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়ে, পলিসি সাপ্লাই দিয়ে যদি কোনো যদি ইনসেন্টিভের দরকার হয় সেটা দিয়ে হলেও
এটাকে ক্যারি আউট করা উচিত। তাহলে 64টা জেলায় আপনার পার ডে যদি 1 লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া যেতে পারে, তাহলে আপনার মাসে আপনার 64 মাল্টিপ্লাইড বাই 1 লক্ষ, এটা দিয়ে আপনার পার ডে, তারপরে দিন, এভাবে দিন প্রতিদিনে যদি ইয়ে করে, তাহলে আমার মনে হয় যে আমরা আগামী 3-4 মাসের ভিতরে একটা সন্তোষজনক পর্যায়ে আসতে পারি। এবং এই যে সাপ্লাই লাইনটা, এখানে ধরেন যদি পসিবল হয়, গভর্নমেন্টকে চিন্তা করা উচিত যে প্রাইভেট সেক্টরও এই ভ্যাকসিন ইম্পোর্ট করতে পারবে, এবং ইম্পোর্ট করে আনি ডিস্ট্রিবিউশনটা গভর্নমেন্টের হেলথ সিস্টেমের মাধ্যমে হবে। অপরদিকে আমাদের আরেকটা সাজেশন আছে যে সারা দেশে যে সমস্ত ডিসপেন্সারি আছে, এই ডিসপেন্সারির লোকগুলা কিন্তু আপনার ইনজেকশন এই জাতীয় জিনিস দিতে পারে। সেই ক্ষেত্রে তাদেরকে যদি ইনভলভ করা যায়, সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগে হয়তো তাদেরকে 2-1 দিন ট্রেনিং দিয়ে দিতে পারে, ডিফারেন্ট জেলা লেভেলে ট্রেনিং দিয়ে এদেরকেও এই সিস্টেমের মধ্যে আনলে, তাহলে আমরা সমগ্র জনগোষ্ঠীকে এই ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারি। এবং এ আনার মধ্যে দিয়া জাতি যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এখন আছে, সেই দ্বিধাদ্বন্দ্বের অনেক অবসান হয়ে যাবে। অন্যান্য দেশের মতো আমাদের যে যত রকমের কুসংস্কার, কুমণ্ডকতা এবং দলীয়করণ, এগুলো চিন্তা না করে আমাদেরকে এই জীবন রক্ষা, মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে যেতে হবে। শহীদুল আজিম, আপনার কাছে একটু আসবো আমি। বাংলাদেশে আসলে করোনা কিন্তু দেখা যাচ্ছে অনেক দ্রুত ছড়িয়ে যাচ্ছে, তো এরকম একটি পরিস্থিতিতে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনাটা আপনি কতটা নিরাপদ মনে করছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমরা বলেছি যে আমরা আমাদের শ্রমিক যারা আছে এখন ঢাকায়, কিছু শ্রমিক গিয়েছিল, তার ফেরত আসছে, এবং অনেকেই যায়নি, ঢাকায় অবস্থান করছিল। এই সময় আমরা দেখলাম আমাদের 75-80% শ্রমিক কিন্তু এখন ঢাকায় আছে। তো আমরা তাদের দিয়ে শুরু করব, এবং যারা ঢাকার বাইরে আছে তাদের প্রতি আমাদের কোনো চাপ থাকবে না। তারা যখনই আসবে তখন তারা চাকরি থাকবে, এবং তাদের চাকরি কোনো নিশ্চয়তা আছে, এবং সেটা মেসেজটা আমরা অলরেডি তাদেরকে বিভিন্নভাবে দিয়েছি। সরকার যখন অবস্থা আমাদের লকডাউন অবস্থা শিথিল হবে, স্বাভাবিক হবে, তখনই তারা বাকি যারা আছে তারা ঢাকায় আসবে। এবং এই মিন টাইম আমাদের এক্সপোর্টের জন্য লকডাউনের আগে বা বন্ধের ছুটির আগে আমাদের ম্যাক্সিমাম উৎপাদিত পণ্য একেবারে এক্সপোর্টের পর্যায়ে আছে, সেগুলো হয়তো ফিনিশিং এর জন্য কিংবা কার্টুনিং এর জন্য হয়নি। সেই কাজগুলো আমরা প্রথমে করবো, এবং রাতারাতি আমার 100% সঙ্গে আমার আসতে হবে এমন কথা নেই। যে ফ্যাক্টরিতে মনে করেন 20 লাইন আছে, সে 12 লাইন 14 লাইন দিয়ে শুরু করবে। আস্তে আস্তে ক্রমান্বয়ে তারা ঢাকায় আসবে। তারপরে এক্সচেঞ্জ যখন আমাদের লকডাউন উঠে গেছে, তখন পুরোপুরি ফ্যাক্টরি চালু হবে। জি, ধন্যবাদ। রাশেদুল করিম মুন্না, আপনার কাছে আসতে চাচ্ছি, একই বিষয়ে আপনার কাছে নিয়ে আসবো যে যেহেতু এরকম একটি সিদ্ধান্ত হয়েছে, আপনি বিষয়টিকে এই মুহূর্তে কিভাবে দেখছেন? কারণ যেহেতু করোনা মহামারী এতটা ছড়িয়ে গিয়েছে, এরকম সময়ে যদিও আমাদের অর্থনৈতিক দিক দিয়ে যদি চিন্তা করি, বিষয়টি অবশ্যই একটি পজিটিভ টার্ন নেবে, কিন্তু তারপরেও নিরাপত্তার বিষয়টাকে আপনি কতটা ভালোভাবে বা কতটা মন্দভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে আমার পূর্ববর্তী বক্তাদের সাথে একমত পোষণ করছি। কারণটা হচ্ছে যে আমরা আতঙ্কিত, মৃত্যুর মিছিল যখন বাড়ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে পাশাপাশি আমরা দেখছি সারা দেশে এই লকডাউনে যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে একটা বৃহৎ অংশ হচ্ছে না মানার প্রক্রিয়াতে যুক্ত বেশি। সুতরাং এইভাবে লকডাউনটা দিয়ে কতদিন পর্যন্ত আমরা সার্ভাইভ করতে পারবো, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই কোভিড এর প্রভাবটা কিন্তু যতদিন পর্যন্ত সারা দেশে ভ্যাকসিনেশনের বিষয়টাকে নিশ্চিত করা না যাবে, ততদিন পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে। সেই জায়গাতে হচ্ছে প্রশ্ন হচ্ছে অর্থনীতি সেই জায়গা দাঁড়িয়ে থাকতে পারবে কিনা। নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা এতদিন পর্যন্ত লকডাউনের মধ্যে থেকে তারা সার্ভাইভ করতে পারবে কিনা। ইভেন আপনি দেখবেন যে গত বছর দলমত নির্বিশেষে ব্যক্তি পর্যায়ে পর্যন্ত হচ্ছে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল নিম্ন আয়ের মানুষকে সহযোগিতার জায়গাতে। এবার কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা দেখছি না। সুতরাং এই জায়গাতে একটা চরম অনিশ্চয়তা কিন্তু নিম্ন আয়ের মানুষের মাঝে আসছে। পাশাপাশি আমাদের যে রপ্তানির যে প্রক্রিয়াটা আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে কোভিড এর কারণে দীর্ঘদিন লকডাউনের কারণে কিন্তু যে সমস্ত বায়াররা ছিল তারা কিন্তু অনেক অর্ডার হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়েছে। এই জায়গাতে হচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা লকডাউনের মাধ্যমে কি সমাধানের পথ খোঁজার সুযোগটা পাচ্ছি কিনা। যেহেতু পাচ্ছি না, সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে স্বাস্থ্যবিধির প্রক্রিয়াটা
যে সমস্ত শিল্প কারখানাগুলো খোলার সিদ্ধান্ত সরকার নিয়েছে আমরা সাধুবাদ জানাচ্ছি। সেখানে আরো ব্যাপকভাবে জোরালোভাবে কিভাবে নেওয়া যায়, নিশ্চিত করা যায়, এই দায়িত্বটা কিভাবে আমরা সরকার এবং প্রাইভেট সেক্টর সমন্বিতভাবে কাজ করতে পারি, পাশাপাশি আমাদের অর্থনীতি কিভাবে আমাদের ধারাটা অব্যাহত রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একটা বড় প্রত্যাশা। জি, তার সাথে সাথে আপনার কাছ থেকে আমি এটাও জানতে চাবো, আমি যে বিষয়টি বললাম যে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনি অবশ্যই এটাকে ভালোভাবে দেখছেন, কিন্তু গার্মেন্টস সেক্টরগুলো কি আসলে এই বিষয়গুলোতে অতটা তৎপর কোনো সিদ্ধান্ত নিয়েছে যে না আমরা হয়তো এই সময় থেকে হয়তো ভ্যাকসিনেশন শুরু করে দিব আমাদের শ্রমিকদের জন্য, বা এরকম কোনো সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে? যে আপনি দেখবেন যে গাজীপুরে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে মেয়র সাহেবের নেতৃত্বে। আমরা চাই যে এই শিল্প কারখানায় সকল স্তরে ভ্যাকসিনেশনের বিষয়টা আমরা সরকারিভাবে যৌথভাবে কাজ করতে চাই, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ যেই রপ্তানিমুখী শিল্পগুলো আছে সেই রিলেটেড যে অ্যাসোসিয়েশন গুলো আছে আমরা সকলেই সরকারের সাথে কাজ করতে চাই। আমরা এই ব্যাপারে যত ধরনের সর্বোচ্চ সহযোগিতা করার সুযোগ আছে সেটা নিশ্চিত করে আমাদের অর্থনীতির চাকাটাকে আমরা সচল রাখতে চাই। আমি এইভাবে চিন্তা করছি। জি, ফিরে আসছি আমি ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে দুজন বক্তার কাছ থেকে আমরা শুনতে পারলাম যে তারা আসলে বিষয়টিকে পজিটিভলি দেখছেন এবং চিন্তা করছেন যে আসলে এইভাবে তো বসে থাকা যায় না, প্রতিটি খাতই হয়তো ঘুরে দাঁড়াবে একটি সময়। আপনার কি মনে হয় যে আসলে আপনি যে বিষয়টি আমাকে কিছুক্ষণ আগেও বললেন যে প্রতিটি ফার্মাসিতে যদি এরকম কিছু একটা পদক্ষেপ না হয়, আপনার কি মনে হয় এটা আসলে ওইভাবে অ্যাপ্লিকেবল করা সম্ভব হবে? এটা আমার একটা সাজেশন, এটা ডাক্তাররা ভালো বলতে পারে, তবে আমার বিশ্বাস যে গত 1 বছর 1.5 বছরের যে আমাদের অভিজ্ঞতা সেই ক্ষেত্রে এটা পসিবল। আমি আর একটা জিনিস ওনাদের দুইজনের সাথে সুর মিলাই বলতে চাই যে আমাদের যে লকডাউনের হোয়াট ইজ দি কস্ট অফ লকডাউন ইন এ পার্টিকুলার ডে, এটা কি আমি হাউ মেনি ডেজ আমি কন্টিনিউ করবো, হাউ মেনি মান্থস আর হাউ মেনি ইয়ার্স। এবং এটা যদি আপনাকে দেখেন তাহলে দেখা যাবে যে ইকোনমিতে এটার কস্ট ইজ হিউজ, এবং সেই হিউজ কস্টটা আমি যদি আপনার দিতে থাকি তাহলে একটা পর্যায়ে পর্যন্ত যায় দেখা যাবে যে আমার ইকোনমি মানে অসুবিধা পড়ে যাবে, বিরাট অসুবিধা পড়বে, এবং আমাদের অর্থনীতিতে এমনি অনেকগুলো সমস্যা আছে। সেই সমস্যার মধ্যে এটা একটা নতুন আনসার্টেনিটি দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে অল্টারনেট কি, সেই অল্টারনেট ব্যবস্থা হিসাবে আমাদেরকে যে জায়গায় উই ক্যান ম্যানেজ সেই সমস্ত জায়গায় আমাদেরকে এটা কিন্তু জরুরি ভিত্তিতে এটা ব্যবস্থা নিতে হবে। যেমন আপনার ধরেন দেশের সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার, তারপরে স্বাস্থ্য হসপিটালের লোকজন, তারপরে আপনার এই পেশার সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেককে, এছাড়াও জননিরাপত্তামূলক অনেকগুলা বিষয় আছে, পাবলিক সার্ভিস আছে, সেগুলাকে যদি আমাদের রানিং রাখতে হয়, যেমন আপনি ধরেন এই যে বিদ্যুৎ ব্যবস্থা, এই বিদ্যুৎ ব্যবস্থা এখনো কিন্তু বাংলাদেশে এখন ঠিক আছে। এটা যদি ঠিক থাকে তাহলে আপনার প্রতিটা সিস্টেম হোল ইকোনমিক মেশিন, যেটা ইকোনমিক মেশিনে একটা গাড়িতে যেরকম 400 থেকে 500 পার্টস থাকে, এটা ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবে, কিন্তু একটা পার্টসে যদি গন্ডগোল হয় তাহলে হোল গাড়িটা কিন্তু আর চলে না। সেই ক্ষেত্রে আমাদের ইকোনমিতে যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে, অল কম্পোনেন্টস, এভরি সেক্টর, সেটা যদি আপনার রাইটফুলি কাজ না করে, ইটস জাস্ট লাইক এ মেশিন এবং প্রসেস ইন্ডাস্ট্রির মতো। পোর্ট যদি না চলে, রাস্তাঘাট যদি না চলে, গাড়ি ঘোড়া যদি না চলে, রেল যদি না চলে, স্টিমার না চলে, মানুষের মুভমেন্ট, গুডস, এভরিথিং উইল বি ক্লোজ ডাউন। এবং সেটা যদি হওয়ার পরে, এবং এই ইকোনমিক মেশিনের একটা জায়গায় যদি বন্ধ থাকে আরেকটা জায়গায় এটার ব্লকেজ দেখা দেয়, একটা আরেকটাকে প্রবলেম ক্রিয়েট করে। একটা কিন্তু এটা ধরেন আপনার এই যে কারেন্সি মতন, কারেন্সিতে এক দেশে কারেন্সি প্রবলেম দেখা দিলে আরেক দেশে এটা দেখা দেয়। সুতরাং এক সেক্টরে একটা প্রবলেম দেখা দিলে এটার সাথে লিঙ্কড অন্যান্য, যাতে যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি প্রবলেম হয়, টেক্সটাইলে যদি প্রবলেম। আমরা ফিরে এসে আপনার সাথে এই বিষয়ে আবার আলোচনা করছি। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন।
দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি ভ্যালি প্রেজেন্সে বিট সংলাপে কথা বলছিলাম শিল্প কারখানা খুলছে এই নিয়ে। আসতে চাচ্ছি শহীদুল্লাহ আজিম আপনার সাথে। আমরা যদি অফ এয়ারে কিছু কথা বলছিলাম যে আসলে এই শিল্প কারখানা খোলা নিয়ে আসলে কিছু পজিটিভ সাইডও আছে, সেই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন যে আপনার আসলে এই বিষয়টা মতামত কি। আপনি দেখেন, আমরা যদি বন্ধ করলে বন্ধ হয়ে যেত, সবাই আমরা কলাপস হয়ে যেতাম। বরঞ্চ আমরা আস্তে আস্তে স্বাস্থ্যবিধি মেনে যে এগোতে পারি, তাহলে আমাদের দেশের জন্য, আমার সবার জন্য এটা লাভবান। কেননা আমাদের কোভিড নিয়ে এখন বাঁচতে হবে, কোনো বিকল্প নেই। এবং লকডাউন শাটডাউনের কোনো বিকল্প মানে সমাধান নয়, সমাধান কিন্তু ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশনের আওতায় সবাইকে নিয়ে আসতে হবে। আমরা জানি ঈদের বন্ধের পূর্বে আমাদের গাজীপুর জোনে অলমোস্ট 35,000-কে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এটা ফ্যাক্টরি চালু হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং শ্রমিক সারির যোদ্ধা হিসাবে আমার শ্রমিকদের তাদের ভ্যাকসিন দিতে হবে, কেননা তাদের আমাদের দেশে অর্থনীতি বড় একটা অবদান রাখে। ওনারা স্বীকার করেছেন, এইভাবে ওনারা চালু করেছেন। আমরা এই কাজটা যেমন করতে পারি সমস্ত ফ্যাক্টরিতে, আমাদের ওয়ার্কের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি, দেখবেন সংক্রমণ অনেকভাবে কমে যাবে। জি, রাশেদুল করিম মুন্না, আপনার কাছে আসবো। একটু জানাবেন যে আসলে সরকার বেশ কিছু প্রণোদনার উদ্যোগ নিয়েছিল, কিন্তু আর সেগুলো নিয়ে কি আসলে ওইটা আসলে বাস্তবায়ন হয়েছে বা আপনাদের পর্যন্ত পৌঁছেছে, একটু এই বিষয়ে যদি বলেন। ঠিক, ধন্যবাদ। না, যেটা সরকার যে সমস্ত প্যাকেজগুলো ঘোষণা করেছিল তার একটা বৃহৎ অংশই বাস্তবায়িত হয়েছে। আমরা শুধুমাত্র দেখেছি যে এসএমইদের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা ছিল সেটা অনেক ক্ষেত্রেই বাস্তবায়িত হয়নি, কারণ এসএমইর একটা বড় অংশ যাদের হচ্ছে জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় 25%, এবং এই জায়গাতে দেখা গেছে মাঝারি শিল্পের সাথে যারা যুক্ত আছে, যাদের ব্যাংকিং রিলেশনটা ছিল, শুধুমাত্র তারাই এইটার সুফলটা পেয়েছে। কিন্তু যারা স্মল, মাইক্রো বা কটেজ সেক্টরে যারা আছে, যাদের সাথে ব্যাংকিং রিলেশনটা ছিল না, তারা কিন্তু সেই প্যাকেজের সুযোগগুলি পেতে ব্যর্থ হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা জোরালোভাবে সকল সংগঠন বিসিসি সহ আমরা কিন্তু জোরালোভাবে বারবার বিষয়টা উপস্থাপন করেছি, সেটা সুফল এখনো কিন্তু পাওয়া যায়নি। আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে এই বিষয়টা দেখার জন্য, কারণ যারা এসএমই সেক্টরে আছে তাদের কিন্তু যে মূলধন ছিল তার একটা বড় অংশ কিন্তু এই গত 1.5 বছরের মাঝে শেষ হয়ে গেছে। সুতরাং তারা যদি নতুন ভাবে পুঁজি না পায়, তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে, টাকা দিয়ে কিন্তু একজন উদ্যোক্তা সৃষ্টি করা যাবে না। একটা উদ্যোক্তা কিন্তু একটা স্বপ্ন, একটা চ্যালেঞ্জ, এটা 2 থেকে 3 বছরের একটা চ্যালেঞ্জ অতিক্রম করে কিন্তু একজন দাঁড়ানোর চেষ্টা করে, এবং এই যাত্রায় একদল উদ্যোক্তা দাঁড়িয়েছিল যাদেরকে আসলে সরকারকে নার্সারি করা দরকার। জি, ফিরে আসছি আমি ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনার কাছ থেকে আমি কিছু বিষয় একটু পরিষ্কার হতে চাবো। আমি একটু জানতে চাবো যে গত বছরের যে করোনার পরিস্থিতির অভিজ্ঞতা এবং এই নতুন সংক্রমণের যেই সমস্যাটা আমরা আসলে সম্মুখীন হচ্ছি, আপনি কি কোনো ধরনের পরামর্শ দিবেন এই খাতগুলোকে উঠে দাঁড়ানোর জন্য, এই সময়টার জন্য? দেখুন, সরকার আপনার যতটুকু বুঝতে পেরেছে এবং সবাই যে ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে, এবং এটা ওই সময় ইমপ্লিমেন্টেশনটা যেভাবে হয়েছে, উই শুড বি মোর কেয়ারফুল। এবং ওনারা যেটা বললেন যে সবগুলা বাস্তবায়ন হয় না, যে পার্সেন্টেজ বাস্তবায়ন হয় নাই সেটাকে বাস্তবায়ন করা উচিত। অপরদিকে এন্টারপ্রেনিয়রশিপ এবং সরকার চালানো দুইটা আলাদা জিনিস। সরকারি কর্মচারীরা বেতন পায়, চাকরি করে 9টা-5টা, কিন্তু ইন্ডাস্ট্রিতে যারা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে তাদেরকে কিন্তু আপনার স্টেট, ব্যুরোক্রেসি এবং এন্টারপ্রেনিয়র, এই 3টা লোকের সমন্বয়ের মাধ্যমে কিন্তু আপনার এটা চলে। সরকার পলিসি সাপোর্ট দেয়, ব্যুরোক্রেসি এটা এক্সিকিউশনে কাজ করে, এবং উনি নিজে তার যে এন্টারপ্রেনিয়র যে ব্যাকগ্রাউন্ড এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড, কেউ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আছে, কেউ নতুন আসছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যারা আসে তাদের এক ধরনের এক্সপেরিয়েন্স, বেশি এক্সপেরিয়েন্স আছে, কিন্তু যারা নতুন আসছে ওনাদের এক্সপেরিয়েন্স কম। বাট গিভেন বাংলাদেশের মতন এই যে উন্নয়নশীল দেশে, এখন এখানে সরকারকে তাদেরকে সাপোর্ট করতে হবে। সরকার এবং ব্যুরোক্রেসি, ব্যাংকিং সিস্টেম, এই 3টা জিনিস যদি একসাথে আপনার সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনার এন্টারপ্রেনিয়রশিপ টিকবে না। পৃথিবীর ইতিহাসে যত রকমের আপনার এন্টারপ্রেনিয়রশিপ, যত দেশের হিস্ট্রি আছে, হিস্ট্রিতে দেখা গেছে যে গভর্নমেন্ট সাপোর্ট করেছে তাদের। যেমন সাউথ কোরিয়াকে দেখেন, সাউথ কোরিয়া আপনার যে ডেভেলপ হয়েছে, এটা তো স্টেট
গ্রেট ডেভেলপমেন্ট, এবং সেই ক্ষেত্রে 30 বছর এক নাগারে সাউথ কোরিয়া কিন্তু আপনার গভর্নমেন্ট থেকে ইন্ডাস্ট্রিগুলো করছে। পরবর্তীতে এখানে তারা সাপোর্ট দিয়েছে তাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে দিয়ে, তাদের এদের কনগ্লোমারেট গুলো তৈরি করছে। তারাই কিন্তু ইন্ডাস্ট্রিগুলোকে একটা জেনারেশন গড়ে উঠছে। আমরা একটা একটা জাতি হিসাবে 50 বছরের জাতি। এই 50 বছরের ভিতরে আমাদের হিস্ট্রি আমরা দুইবার তিনবার মানে পার্টিশনের বেনিফিট পার্টিশন হয়েছে। আমরা সবসময় এক্সপ্লয়টেশন ডিপ্রাইভেশন ছিল। ব্রিটিশ আমলে একরকম, পাকিস্তানের আমলে আরেকরকম, তারপরে ব্রিটিশ আমলের আগেও কিন্তু বাংলাদেশ স্বাধীন, এই দেশ স্বাধীন ছিল না। সেই ক্ষেত্রে এখন আমরা স্বাধীন দেশ হিসাবে আমাদের এখন যে এন্টারপ্রেনারশিপ, এটাকে আমাদেরকে নতুন অ্যাপ্রোচ নিতে হবে। এই এন্টারপ্রেনাররা কিন্তু ইনোভেশন ডেভেলপমেন্ট, তারপর রিসার্চ ডেভেলপমেন্ট এবং টেকনোলজি, যে এখনকার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পৃথিবীর মধ্যে নাম করা অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে গ্রিন ইন্ডাস্ট্রি এটা যে হয়েছে, ইট ইজ বিকজ অফ দি সাপোর্ট, এবং বিভিন্ন সরকারের সময় বিভিন্ন সাপোর্টের মধ্যে দিয়ে পলিসি সাপোর্ট দিয়েই কিন্তু এদেরকে এই দূর পর্যন্ত আনা হয়েছে। এবং সেই ক্ষেত্রে তারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সেটা আগে ইম্পোর্ট করে বোতাম আনতো, সেগুলো কিন্তু আমরা এখন আমাদের এখানে তৈরি, আমাদের এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে অনেক টেক্সটাইলের যে তুলা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সাপোর্ট দিতে পারতো, কাপড় আমদানি করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো ব্যবহার করতো, সেটা এখন লাগছে না। দিস মিনস আমরা একটা কম্পোজিট একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে মুভ করতেছে। সেই ক্ষেত্রে সরকারের সহযোগিতা অবশ্যই দরকার, এবং সেই ক্ষেত্রে অনেক এটা রিস্ক নেওয়া। বিজনেস যারা করে তারা রিস্ক নিচ্ছে, চাকরি যারা করে উনি কোনো রিস্ক নেয় না, 9টা 5টা ডিউটি করে উনি বাড়িতে চলে যান। সেই ক্ষেত্রে ওনার কিন্তু ওই ইনকামও কিন্তু বাড়বে না। কিন্তু ব্যবসা যারা করে তারাই ব্যবসা থেকে ওয়েলথ ক্রিয়েট করে, রেভিনিউ ক্রিয়েট করে, এবং সেটা সরকারকে ট্যাক্স দেয়, সবগুলো মিলাইয়া এটা ইকোনমি একটা সচল রাখে। সেই বিচারে গভর্নমেন্টকে এখন মানে আপনার কন্ট্রাকশনারি, বাংলাদেশ ব্যাংক কন্ট্রাকশনারি মনিটারি পলিসি দিকে না যাইয়া তাদেরকে এক্সপানশনারি মনিটারি পলিসি দিতে হবে, ফিসক্যাল ইনসেন্টিভ গুলো এক্সটেন্ড করতে হবে, তারপর আদার রেগুলেটরি যে সমস্ত রিফর্ম গুলো দরকার এগুলো করা দরকার। এগুলা করতে যায় তারপরে এখন ধরেন আপনার করোনার ছাড়া আমাদেরকে যদি কম্পেয়ার করেন এই করোনার আগে, এখন আমাদের যে করোনা হওয়ার মধ্যে দিয়ে আমরা যে বিপদের মধ্যে আছি, এটাকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে সরকারও কিন্তু এন্টারপ্রেনিউরিয়াল রোলে আসতে হবে, রিস্ক নিতে হবে। যেমন ব্যবসায়ীরা তাদের এই এত ঝামেলার মধ্যে দিয়েও তারা কিন্তু রিস্ক নিয়ে এটাকে চালিয়ে রাখে, এক্সপোর্টের লাইফ লাইনটা ঠিক রাখছে। এটাকে আপনার কন্টিনিউশনের জন্য তাদেরকে পলিসি সাপোর্ট দিতে হবে, ফিসক্যাল মনিটারি দুই সাইড থেকে আপনাকে কিন্তু সাপোর্ট দিতে হবে। এবং এই যে এন্টারপ্রেনারশিপ আরো গ্রো করা দরকার, এবং এসএমই কথা যেটা বললেন, এসএমই গুলাকে সাপোর্ট দেওয়া, তাদেরকে সাপোর্ট না দিলে আজকে বাংলাদেশে এখন যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে তার 90% লোক আগে গভর্নমেন্টে চাকরি গার্মেন্টসে চাকরি করেছে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা নতুন নজির। অন্যান্য দেশে ফ্যামিলি ভাবে এবং রাষ্ট্রের স্পন্সরশিপ হয়, কিন্তু আমাদের এখানে সে একজন চাকরিজীবী হিসেবে এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, একটা দুইটা না, অনেকগুলোকে আমরা অনেক লোককে চিনি, ওনারা দে হ্যাভ বিকাম এ সাকসেসফুল এন্টারপ্রেনার। এই এন্টারপ্রেনারশিপ ওই কোম্পানিতে চাকরি করছে, চাকরি করার পরে দে হ্যাভ ডেভেলপ দেয়ার। এটা কিন্তু গভর্নমেন্ট দিয়েছে তাদেরকে পলিসি সাপোর্ট। এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এলসি গুলো এটা চালু হয়েছে বাংলাদেশে, এটা নিউ ইনোভেশন। পৃথিবীর অন্য দেশে কিন্তু এটা চালু নাই, অন্যান্য দেশে চালু নাই। এই যে আপনার ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলা তাদের যে আদার প্রোডাক্ট গুলা, সাপোর্ট প্রোডাক্ট গুলা আনিয়া এখানে আপনার অ্যাসেম্বল করে, এগুলাকে ঠিক করে, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্ট গুলাকেও কিন্তু এক্সপোর্টের আওতায় ধরা হচ্ছে। এবং এটা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের নিউ ইনোভেশন, এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটাকে মিসইউজ করে অনেকে অনেক কিছু করছে, কিন্তু মিসইউজটাকে আমরা খারাপ জিনিসটাকে না দেখে ভালোটা দেখা উচিত। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ আরো এই যে এখন গভর্নমেন্ট এবং গভর্নমেন্টেরও একটা এন্টারপ্রেনারশিপ অ্যাটিটিউড দেখা যাচ্ছে। গভর্নমেন্ট কিন্তু রিস্ক নিয়েছে, এই রিস্কটা কিন্তু মানে অন্য মানে সব গভর্নমেন্ট নিতে পারে কিনা আই এম ইন ডাউট। সেখানে এন্টারপ্রেনাররা ওনারা যে চালিয়ে রাখছে গত 1-1.5 বছর ধরে, তাদেরকে মোর সাপোর্ট দেওয়া উচিত টু কন্টিনিউ দিস প্রসেস। জি অবশ্যই। শহীদুল আজিম আপনার কাছে আসবো। ডক্টর জামালউদ্দিন একটি বিষয় বললো যে রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো একটা এন্টারপ্রেনিয়রশিপের জন্য আসলে নেওয়া লাগে, এই মুহূর্তে অ্যাজ এ বিজনেস
পার্সন, আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এরকম একটি পরিস্থিতিতে, এরকম একটি প্যান্ডেমিকে যদিও অনেক পজিটিভ সাইড আছে, তারপরেও এই মুহূর্তে আপনার কি ধরনের রিস্ক ফেস করতে হতে পারে যদি এই সিদ্ধান্তটা যেটা নেওয়া হয়েছে গার্মেন্টস খোলার এই সময়টার জন্য? আমি জওয়ান ভাইকে ধন্যবাদ জানাই, উনি খুব ডিটেইলি কথাগুলো বলেছেন। এটা একেবারে সত্যি, যারা এন্টারপ্রেনার যারা আছে তারা ভীষণ রিস্ক নিয়ে শুরু করে। তো আমরা কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের প্রায় 3 দশক হয়ে গেল, নতুন নতুন এন্টারপ্রেনার অনেক হয়েছে, নেক্সট জেনারেশন অনেক এসছে। তো সবাই কিন্তু এটা আমি বলবো এটা একটা বিরাট একটা এমপ্লয়মেন্টের সুযোগ হয়েছে, রিস্ক ফ্যাক্টর আমাদের অনেক আছে। তারপরে আমি বলবো দেখা যায় অনেক সময় যে আমরা ঠিক মতো ব্যাংক থেকে যদি আমরা সাপোর্ট না পাই, তা আদার রাস্তায় গিয়ে সবাইকে থেমে যেতে হবে। তো এই কাজগুলো আমাদের সরকারের কিছু ব্যাপার আছে, সরকার আমরা যেটা বললে নীতি নির্ধারণের ব্যাপারে পলিসিগত সাপোর্ট সরকার অনেক দিয়েছেন, এই সরকার অনেকই দিয়েছেন। পলিসিগত সাপোর্ট না দিলে আমরা কিন্তু এভাবে এগোতে পারতাম না। হ্যাঁ, আমরা রিস্ক নিয়ে চালু করেছি কোনো ব্যবসা, সেটা যদি সরকারি সাহায্য না পেত তাহলে হতো না। তো আমরা সরকার জানে যে আমাদের এখানে নট অনলি আমাকে 40 লক্ষ লোক চাকরি করে, নট অনলি দেয় এইটার সঙ্গে, এই জীবিকার সঙ্গে আমি বলবো অল্প 5 থেকে 6 কোটি লোক ইনভলভমেন্ট। আমরা ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, ট্যুরিজম বলেন, হোয়াট এভার, আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, সব মিলে কিন্তু 5-6 কোটি লোক আমাদের এই আরএনডি সেক্টরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে আমাদের সেক্টরকে সমস্যা আসবে, এটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেটা আমরা করছি। সরকারকেও জওয়ান ভাই যেটা কথা বলেছেন, সরকারকেও রিস্ক নিতে হবে। আমার সাথে দেখা যায় নতুন এন্টারপ্রেনারশিপ তৈরি করতে হলে রিস্ক নিতে হবে। সবাই যে সাকসেসফুল হইতে হবে সেটা কিন্তু কথা না। হ্যাঁ, কিছু কিছু আমাদের যারা আমরা শুরু করেছিলাম অনেকে কিন্তু আমাদের সঙ্গে নেই এখন। হ্যাঁ, অনেকগুলো কারণেই তারা হয়তো থাকতে পারেননি, চেষ্টা করেও সবাই এটা করতে পারে না। তারপরেও আমরা কিন্তু থেমে নেই, নতুন নতুন আমাদের নতুন প্রজন্ম তারা যোগ দিচ্ছে, তারা আসছে। আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের এই গার্মেন্টস আরএনডি সেক্টরে আমরা অনেকগুলো আমাদের সাফল্যের কাহিনী আছে। আমরা কিছুদিন আগে দেখবেন খিমা, যেটা এটা ওয়ার্ল্ডে বড় একটা সলিউশন কমপ্লায়েন্স সলিউশন ফার্ম, তারা তাদের অডিটেড রিপোর্ট অনুযায়ী ব্যাংকে ওয়ার্ল্ডে এখন আমি বলবো যে আমার আমি ফিরে এসে আপনার সাথে কথা বলছি, আরেকটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের এই মুহূর্তে। আমি ফিরে এসে আপনার সাথে একই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। কথা বলছিলাম শিল্প কারখানা খুলছে এই বিষয়ে। শহীদুল আজিম, আপনার সাথে কথা বলছিলাম, যে বিষয়গুলো আপনি বলছিলেন ওগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। ফার্স্টে বলবো যে আমাদের যে লকডাউনের ব্যাপারে স্বাস্থ্যবিধির কথা আমরা বলছিলাম, সেখানে আমরা কিন্তু ইতিমধ্যে 2 দিনের লকডাউন আমরা অলরেডি মোকাবেলা করেছি। তো আমরা গতকাল সবাইকে আবার মেসেজ দিয়েছি, গতবারের চেয়ে এবার আরো বেশি ভাবে কঠোরভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। প্রত্যেকটা ফ্যাক্টরিকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের মনিটরিং টিমগুলো আমরা বাড়াচ্ছি, যে কোনো অবস্থায় কোনো ব্যত্যয় না ঘটে। আর একটা ব্যাপার, এই টিকার ব্যাপারে আমি বলবো যে এটা ইতিমধ্যে আমাদের তরফ থেকে, বিজেপি পক্ষ থেকে আমরা কিন্তু অনেকে অ্যাপ্রোচ করেছি, আমাদের বায়ার যারা আছেন তারা একমত পোষণ করেছেন। আমরা চেষ্টা করছি একেবারে সরকারের উপরে বসে নির্ভর করে বসে না থেকে আমাদের তরফ থেকে আমরা কিছু যোগান দিতে পারি কিনা, এটা আমার সরকারের জন্য উপকারে আসবে, আমাদের অন্যান্য জনগণ যারা আছে তাদের জন্য কাজে লাগবে। জি, রাশিদুল করিম মুন্না, আপনার কাছে আসছি। আমরা দুজন বক্তার কাছ থেকে শুনলাম ওনারা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং ওনাদের নিজস্ব যে পার্সপেক্টিভ আছে সেই বিষয়ে আমাদেরকে জানালেন। আপনার কাছ থেকে জানতে চাবো, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি, এই সময়ে আপনি ওভারঅল যে চিন্তাটা করছেন সেই বিষয়ে আমাদেরকে বলবেন, এবং আপনার যদি কোনো সাজেশন থাকে আমাদের, কালকে থেকে যেহেতু এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার অলরেডি পরিকল্পনা শুরু হয়ে গেছে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যেও কিছু বলতে চান। জি, ধন্যবাদ আপনাকে। আমার এখানে আমার পূর্ববর্তী বক্তাদের সাথে পুরোপুরি একমত হয়ে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এই লকডাউনের ইস্যুতে চায়না বা বেশ কয়েকটি দেশ কিন্তু তাদের মোবাইল অ্যাপস গুলাকে খুব জোরালোভাবে ব্যবহার করেছে। আপনারা হয়তো জানবেন যে এই বছর সরকার জনশুমারি করতে যাচ্ছে, সুতরাং সেখানে আমাদের কিন্তু সারা দেশে যে উদ্যোক্তারা আছে বা শিল্পগুলি আছে এক্সপোর্ট ওরিয়েন্টেড বা লোকাল বেস, সেটা কোনো ডাটা নেই। সুতরাং আমরা যে আলোচনাগুলি আসছে যে আমাদের যেভাবেই হোক
আমাদের ভ্যাকসিনেশনের বিষয়টাকে নিশ্চিত করতে হবে। সেই জায়গাতে আমি মনে করি এই বিষয়টিকে একটু হাইলাইট করা দরকার, সরকারের প্রাধান্য দেওয়া দরকার যে আমরা কত দ্রুত যৌথভাবে সরকারের সহযোগিতায় আমাদের ইন্ডাস্ট্রির শ্রমিকদেরকে ভ্যাকসিনেশনের বিষয়টাকে নিশ্চিত করতে পারি। আমরা আমাদের যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে সেক্ষেত্রে বোধহয় কারোই কোনো রকম কৃপণতা নেই। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি দেখবেন যে সাপ্লাই চেইনেই কিন্তু আমাদের একটা আস্থার জায়গাটা তৈরি হয়েছে। সেই জায়গাতে কোনোভাবে যদি সেই সাপ্লাই চেইনে যদি ঘাটতি তৈরি হয় আমাদের কিন্তু বাজার হাতছাড়া হওয়ার বিষয়টা দাঁড়াবে। এবং পাশাপাশি আমরা হয়তো অনেকেই জানি যে ইন্টারন্যাশনাল মার্কেটে শিপিং লাইন কিন্তু একটা বড় ধরনের অস্থিরতার মধ্যে আছে, যেখানে যেই কস্ট ছিল সেটা 2 থেকে 3% বেড়ে গেছে। সুতরাং টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একটা বড় ধরনের চ্যালেঞ্জের সামনে এসেছে। সেই জায়গাতে আজকে ভ্যাকসিনেশনের কারণে যদি আমরা পিছিয়ে যাই আমাদের কিন্তু সেটা ভালো ফল নিয়ে আসবে না, দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হবে। পাশাপাশি সরকারের যে ভিশন আছে 2030 2041 সেই জায়গাতে কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থেই কর্মকৌশল নির্ধারণ করতে হবে। আমরা কোভিডকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের কারখানা এবং সারা দেশে আমাদের যে স্বাস্থ্যবিধি যে প্রক্রিয়াটা আমরা দলমত নির্বিশেষে কিভাবে জনপ্রিয় করতে পারি, আমাদের এই জায়গাতে একটা বড় ঘাটতি জনগণের সাইড থেকেও আছে। সুতরাং আমি মনে করি সময় আসছে যে আমাদের স্বাস্থ্যবিধি কিভাবে সুচারুভাবে এবং এক্ষেত্রে আমরা কিভাবে সচেতন ভাবে প্রয়োগ করতে পারি, অভ্যস্ত হতে পারি, এই বিষয়টা বোধহয় আগামী কয়েক মাস খুব জোরালো ভাবে চিন্তা করা দরকার। তাহলে হয়তো আমরা শুধুমাত্র লকডাউনের মাধ্যমে না, আমরা সঠিক ভাবে আমাদের স্বাস্থ্যবিধি প্রয়োগ করাটাকে নিশ্চিত করার আলোকে যদি আমরা আমাদের কর্মকৌশল নির্ধারণ করতে পারি তাহলে হয়তো আমাদের অর্থনীতি এগিয়ে যাবে, আমাদের যে কোভিডের যে একটা চিৎকার সেটা থেকে আস্তে আস্তে আমরা বের হওয়ার সুযোগ পাবো। এটাই হচ্ছে আমার বক্তব্য সবার কাছে। ধন্যবাদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনার কাছে আসছি, আমাদেরকে একটু বলবেন যে করোনা পরিস্থিতির এই 18 মাস পর আপনি আসলে অর্থনীতিকে কিভাবে দেখছেন? এই 18 মাস আগে কিরকম মনে হচ্ছিল আর এখন আমরা কি পরিস্থিতিতে আছি? এখন এটা তো আপনার জরুরি পরিস্থিতি। এখনো পর্যন্ত আপনার ফুল যে ক্যালকুলেশন ড্যামেজ যেটা করোনার মধ্যে দিয়ে হয়েছে আমাদের হোল সেক্টর ওয়াইজ, এই ধরনের কোনো স্টাডি কিন্তু এখনো পর্যন্ত বার হয় না, এবং এটা করা দরকার খুব জরুরি ভাবে। এবং এই ড্যামেজটা বাইর করে দেন হাউ মাচ আমরা লস করছি সেটাকে আপনাকে অ্যাসার্টেন করতে হবে। অ্যাসার্টেন করার পরে দেন উই উইল হ্যাভ টু ওয়ার্ক আউট হাউ টু রিকভার দিস। এই রিকভার করার জন্য আমাদেরকে কোথায় কোথায় যেখানে যেখানে বেশি ড্যামেজ হয়েছে সেটাকে কিভাবে আমরা ওয়ার্ক প্ল্যান তৈরি করে সেটাকে রিকভারি করার জন্য আমাদের স্কিম এখন থেকে করবো। ধরেন এখন থেকে 2 মাস বা 3 মাস পরে করোনা উইথড্র হয়ে গেল অথবা ঠিক হয়ে গেল, তো সেই ক্ষেত্রে হোয়াট উইল ডু, আমরা তখন কি বলবো যে কি করব, আমি কি করব, এটা তো না হয়ে এখনই আমাকে মানে ওই ড্যামেজটা অ্যাসার্টেন করে সেই ড্যামেজের রিকভারি মেথড কি মেথড গুলা বাইর করতে হবে। সেই মেথড বাইর করে দেন অ্যাকশন প্ল্যান গুলা নিয়ে তাহলে আমরা যখন নর্মাল অবস্থায় আসবো সেই নর্মাল অবস্থা আমাদের লাইফ লাইন কিভাবে হবে সেই অ্যাক্টিভিটিস গুলো এখন থেকে কিন্তু আমাদেরকে ফিক্স করতে হবে। এবং সেটা যদি না করা হয় তাহলে দেখা যাবে যে হাউতাসের মধ্যে পড়বে। তখন দেখা বলে যে এটা করা হয় নাই, ওটা করা হয় নাই, ওটা করা হয় নাই, হেলথ সেক্টরে কি অসুবিধা আছে, এগুলো তো আমরা অলরেডি এখন কিন্তু ফ্রন্ট লাইনে হেলথ ডিপার্টমেন্ট আছে এই করোনার কারণে। সেই ক্ষেত্রে তাদের যে উইকনেস গুলো আছে এটা হাউ টু রিকভার দ্যাট। তারপরে ইন্ডাস্ট্রিতে আমাদের যে লস হয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে লস হয়েছে, টেক্সটাইলে যে লস হয়েছে, বিদ্যুৎ খাতে আমাদের যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন আমাদের যে ডিলে হয়েছে, এবং অনেকগুলাই কিন্তু লং বড় বড় প্রজেক্ট ডিলে হয়ে যাচ্ছে, এবং এটার সাথে কস্ট ইনভলভ আছে, কস্ট বাড়বে। সেই ক্ষেত্রে আমার এই কস্টটা বাড়তি কস্টটা আমি কিভাবে রিকভার করব সেটাও কিন্তু আমাদেরকে এখন থেকে এটা ঠিক করতে হবে। জি, আপনি বলছেন যে যেহেতু ভ্যাকসিনেশনের প্রসেসটা শুরু হয়ে গেছে তো আমাদের আসলে প্রি প্ল্যান করতে হবে যে এর পরের পদক্ষেপগুলো আমরা আসলে কিভাবে নিব, যেন আমাদের এরকম না মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে কোনো পদক্ষেপ নিতে, আমরা যদি এরকম একটি প্যান্ডেমিক ওভারকাম করতে পারি। হোয়াট টু ডু তে যাতে না পড়ি। আমরা এখন থেকে আগের থেকেই বিজনেসম্যানরা বিজনেস প্ল্যান তৈরি করে, সেই বিজনেস প্ল্যানটা 5 বছরের জন্য করে, 3 বছরের জন্য করে, কেউ 10 বছরের জন্য করে। কিন্তু এখন আমার এই যে স্পেশাল সিচুয়েশন
এই সিচুয়েশনে আমার যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজকে রিকভারি করে আমি শিক্ষা ডিপার্টমেন্টকে আমরা কিভাবে রিকভার করব, সে এই মানে একটা ফর এক্সাম্পল এইভাবে প্রতিটা ইস্যুতেই কিন্তু এখন আমাদেরকে কিন্তু নতুন করে চিন্তা ভাবনা করতে হবে হাউ টু রিকভার। এটা যদি আপনার ভ্যাকসিন দেয়া দিলে আপনার ধরেন ইউনিয়ন লেভেলে যেটা আমরা শুনতেছি এখন ইউনিয়ন লেভেলে শুরু হয়ে যাচ্ছে। দিস মিনস পার ডে যদি আপনার প্রতি মানে জেলায় 1 লক্ষ লোক করে দেন তাহলে 64 জেলায় 64 লাখ, তাহলে আপনার 30 দিনে কত, তারপরে আমি শহীদুল আজিম আপনার কাছে এসে শেষ করতে চাচ্ছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান এবং আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে শ্রমিকদের প্রতি দেওয়ার জন্য আমাদেরকে বলুন, আমরা তার সাথে অনুষ্ঠানটি শেষ করব। দর্শক আমার অ্যাডভাইস ছিল শ্রমিকদের প্রতি, আমরা কাজ শুরু করে দিয়েছি। যারা ঢাকার বাইরে আছে আমাদের কোনো চাপ নেই, তারা স্বাভাবিক হলে তারা আসবে, তার কোনো ব্যাপার নেই। তাদের চাকরি নিশ্চিন্ত আমি এটা বলতে পারি, তারা আসলেই তাদের চাকরিতে বহাল হতে পারবে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং এই চাপ সৃষ্টি করে তাড়াহুড়া করে আর সংক্রমিত লোককে সংক্রমক না বাড়িয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তারা আসুক, আমরা সেভাবে কাজ করবো। জি, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন এবং তার সাথে সাথে নিউজ 24-এর সাথেই থাকবেন।